আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড, ২ মাসের জেল গাইবান্ধার সাকিদের। ফ্যাসিবাদ পতনের লক্ষ্য এখনো পূরণ হয়নি মন্তব্য নজরুলের, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি। এ মাসের মাঝামাঝি জুলাই সনদ দেওয়া সম্ভব, সব রাজনৈতিক দলের সহায়তা চান আলী রিয়াজ। তিনটায় কলম্বোতে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়ে আশাবাদী অধিনায়ক মেহেদী মিরাজ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে শুনানি শেষে আদেশ দেওয়া হয়। পাশাপাশি গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। সকালে ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় মামলার শুনানি। এতে অংশ নেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান। পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োজিত আইনজীবী আমির হোসেনও শুনানিতে যোগ দেন। ভারতে পালিয়ে যাওয়ার পর গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সাথে টেলিফোনে কথোপকথনে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন শেখ হাসিনা। পরে এ ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের করে প্রসিকিউশন। এছাড়াও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার অভিযোগে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পটিয়া থানার ওসি ও এসপির প্রত্যাহারের দাবি জানান তারা। এর আগে সকালে ১.৫ ঘণ্টা পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতা দীপঙ্করকে আটক করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসে। এ সময় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা ও মারামারির ঘটনা ঘটে। আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তখন ছাত্র সমাজ তাদেরকে ধরে যখন থানায় সোপর্দ করে, তখন থানা তাদেরকে গ্রেপ্তার না করে উল্টা ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। তাদের যে যেমনই হোক ওসি প্রত্যাহার করতে হবে এবং যার যেটা শাস্তি তাকে এই আইন অনুসারে শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছিল গতকালকে, ওই ভাইদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, মহাসড়ক থেকে শিক্ষার্থীদের তুলে দিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং যান চলাচল যেহেতু বন্ধ রয়েছে, ভোগান্তি কেমন দেখছেন? এখন পর্যন্ত আসলে সড়ক থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সেটা এখনো চলমান রয়েছে। তারা এখনো সরে আসেনি এবং প্রশাসনের কোনো পক্ষকে, পুলিশ থেকে শুরু করে উপজেলা প্রশাসন, কাউকে আমরা এই মাঠ পর্যায়ে এখন পর্যন্ত দেখিনি ঘটনাস্থলে। এই বিক্ষোভের, সড়ক অবরোধ করে বিক্ষোভের প্রায় 2 ঘন্টা হতে চললো।
মহাসড়কের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার ব্যাপী সড়কে গাড়ি পড়ে আছে, মানুষজন দীর্ঘ পথ হেঁটে হেঁটে যাচ্ছেন এবং তাদের দুর্ভোগের কথা চিত্র উঠে আসছে আমাদের গণমাধ্যমের চিত্রে। তারা বলছেন যে আসলে সাধারণ মানুষকে ভোগান্তি করে এই ধরনের আন্দোলন দাবি আদায় তারা এটিকে কোনোভাবে সমর্থন করছে না। তারা বলছেন যে আলোচনার মাধ্যমে যে দাবি দেওয়া সেটি আসলে সমাধান হওয়া উচিত। তবে প্রশাসন বা শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা বলছেন যে প্রশাসনের পক্ষের সাথে তাদের সাথে আলোচনা চলছে, তারা কথা বলছেন, কিন্তু কোনো ধরনের সুষ্ঠু সমাধান না মেলায় তারা আসলে তাদের আন্দোলন থেকে সরে আসছেন না। আমরা দেখছি বিভিন্ন যাত্রীবাহী যে গাড়িগুলো আটকা পড়েছে সেখান থেকে যারা বিভিন্ন দূর দূরান্ত বিশেষ করে কক্সবাজার এবং দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা রওনা দিয়েছেন, বিশেষ করে নারী এবং শিশুরা, তারা দুর্ভোগটা বেশি পাচ্ছেন। এবং আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা ছিল, যারা পরীক্ষার্থী রয়েছেন পটিয়া এলাকার বা এই অঞ্চলের, তাদেরকেও দেখেছি আমরা হেঁটে হেঁটে গন্তব্যে যেতে, এবং তারা বলছেন যে দিনভর পরীক্ষা দেওয়ার পরে এরকম একটি ক্লান্তিকর মুহূর্তে আসলে হেঁটে যাওয়া তাদের জন্য কষ্টকর এবং তীব্র তাপ প্রবাহ চলছে। ফলে নগর এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যে সড়কের অবরোধ সেটি এখনো চলমান, এবং এটি আসলে কবে নাগাদ সরে যাবে সেটিরও কোনো সুস্পষ্ট আমরা সময়সীমা পাচ্ছি না। এবং সাধারণ মানুষ বলছেন যে তারা এই ধরনের আন্দোলনের সুরাহা চান এবং যে সড়ক অবরোধ করে এই ধরনের আন্দোলন তারা একেবারে সমর্থন করছেন না। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, সুষ্ঠু যে দাবি, তাদের যে স্পষ্ট যে তিনটি দাবি, এসপির প্রত্যাহার এবং ওসির প্রত্যাহারের তারা দাবি জানান। আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এবারে জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের অনেকের পরিবারই রয়েছে আর্থিক অনটনে। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেয়া হলেও তেমনভাবে খোঁজ খবর নেওয়া হয় না। এদিকে আন্দোলন চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের হলেও অনেক আসামি ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশের সাথে নাটোরও উত্তাল হয়। রাজপথে নেমে আসেন নাটোরের ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে তাদের উপর নির্বিচারে চলে গুলি ও হামলা। জেলা প্রশাসনের তালিকা বলছে আন্দোলনের সময় নাটোরে শহীদ হন ৮ জন আর গুরুতর আহত ৮১ জন। বেশিরভাগ পরিবারের সদস্যদের অভিযোগ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এককালীন সহায়তা নয় বরং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি তাদের। দেখার মতো কেউ নাই, খোঁজ খবর লওয়ারও মানুষ নাই। আজ আমি নিঃস্ব। সরকার থেকে কিছু অর্থ দিচ্ছে, এই অর্থ দিয়ে তো আমার যে সৈন্যতা হয়েছে সৈন্যতা তো পূরণ করা সম্ভব না। আন্দোলন চলাকালে হামলার ঘটনায় যেসব মামলা সেগুলোরও অগ্রগতি কম। বেশিরভাগ আসামি পলাতক। হত্যাসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হতাহতের পরিবারের। খোঁজাখুঁজি করার পরে ৬ তারিখে এমপির বাসাতে লাশ পাই। তারপরে আমি একটা মামলা করি 18 তারিখে। আসামিরা বেশিরভাগই পলাতক। আসামিরে আমি সুস্থ বিচার চাই। শহীদ পরিবারগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন জেলা প্রশাসক। 2 লক্ষ টাকা করে প্রদান করেছে জেলা পরিষদের পক্ষ থেকে। এছাড়াও প্রত্যেক পরিবারকে যে মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, সেটিও আমরা তড়িৎ গতিতে তাদের মাঝে আমরা দিয়েছি। জুলাই আন্দোলনে হতাহতের পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্যাসিবাদ বিদায় নিলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহ জেলার নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। দেশের মানুষ এখনো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন জনগণ ভোটাধিকার ফিরে পাবে। নজরুল ইসলাম খান বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দলের ভেতরে অনিয়ম বা অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিছু কমিটি বাতিলও করা হয়েছে। দাবি শুধু সরকারের পতন ছিল না, আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কিন্তু
যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। সবার ঐক্যমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে কথা বলেন তিনি। অষ্টম দিনের আলোচনার শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকের আলোচনায় থাকছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলাম সহ 30টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফ করছেন জামায়াত নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল, সাংবিধানিক কমিটি এবং কমিশন, এটাতে আমরা একমত ছিলাম, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল। তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য বলেছিলেন আন্ডার দ্য ইলেকশন কমিশন। পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে ঐক্যের জন্য এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, কিন্তু কমিটি থাকবে, কমিশন হবে না। আমরা এখানে একটু কম্প্রোমাইজ করেছি যে এটা আমরা যে কমিশন বলেছিলাম, আমরা বলেছি তবু এটা সংবিধানে থাকুক এবং একটু ঐক্যমত্য হোক। এই জন্য আমরা কমিশনের জায়গায় আমরা কমিটিকে অ্যাকসেপ্ট করেছি। তো দুইটা প্রধান দলেই কিছুটা ছাড় দিয়ে আমরা একটা ঐক্যমত্য আসার পরে সকলেই হাউসেই এটাতে একমত হয়েছে। তো এটা আজকে আমি মনে করি ইটস এ গ্রেট থিং। দুটা বিষয়, যে একটা বিষয় আমরা একমত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটা হচ্ছে আমরা যে একমত হতে পারছি অ্যাটলিস্ট কখনো কখনো, কারণ মানুষের ভিতরে একটা ইমপ্রেশন এরকম তৈরি হয়েছে যে আমরা এখানে শুধু আলোচনাই করি, আমরা একমত হতে পারি না। তা আজকে যে একমত হইতেছি এটা আমি মনে করি ইটস এ গ্রেট, এবং এটা আমাদের জন্য না, এই বিষয়টা আজকে ডিটেলসে আমরা যাইনি, কারণ আমরা একটা নীতিগতভাবে আমরা একমত হওয়ার চেষ্টা করেছি। বাকিটা টেকনিক্যাল বিষয়, এখানে আলোচনা হতে পারে বা পরে আরো বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে আলোচনা করে এটা কনফার্ম। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কারা নিয়োগ পাবেন সেই বিষয়টা তো আনসলভ ছিল, আপনাদের আলোচনা যেটা ছিল ওইটার সাথে অনেকে বলছেন যে আজকে এই বিষয়টাও জড়িত, কারণ ওই নির্বাচন কমিশন নিয়োগ কিভাবে হবে ওই বিষয়টা যদি সুরাহা না হয় তাহলে এটা কমিশনের আওতায় থাকবে নাকি কিভাবে? না, এইটা আজকে আপনারা জানেন যে আমাদের যে এনসিসির কথা বলা হয়েছিল, ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি, এটা ব্যাপারে আমরা প্রায় সকলে আমরা একমত হয়েছি আরো আগে, আজকে আলোচনা হয়নি। সেখানে সকলে একটা বিষয়ে একমত হয়েছি যে নামটা একটু পরিবর্তন করে। আইন অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর খামারবাড়িতে এক সভা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় মুরাদনগরের ধর্ষণের ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, এবার দেশজুড়ে গতবারের চেয়ে 15 লাখ টন বেশি ধান উৎপাদন হয়েছে। শীতকালীন ফসলের জন্য 100টি নতুন হিমাগার তৈরি করা হবে বলেও জানান তিনি। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। টিকাটুলির মামুন প্লাজায় রাসায়নিক গুদামের আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে গুদামের রাসায়নিকের নষ্ট হলেও কেউ হতাহত হয়নি। বাসিন্দাদের অভিযোগ, মালিক অবৈধভাবে ভবনের রাসায়নিকের গুদাম ভাড়া দেন। কমিটি গঠন করে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভোরে টিকাটুলির মামুন প্লাজার ৩য় তলার মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে ভবন। ৩য় তলার অপর পাশে কেমিক্যালের গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন বাসিন্দারা। দ্রুত নিচে নেমে আসেন ফ্ল্যাটের বাসিন্দারা। খবর পাওয়ার পর ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। কেমিক্যালের আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় মোট ৭টি ইউনিট। গুদামের কেমিক্যালের ধোঁয়া ও তীব্র গন্ধে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বাসিন্দাদের অভিযোগ, নিরাপত্তা ঝুঁকির কারণে ভবন মালিককে একাধিকবার নিষেধ করা হলেও ৩য় তলায় অবৈধভাবে কেমিক্যালের গোডাউন ভাড়া দেন তিনি। আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউনটি দ্রুত সরানোর দাবি তাদের। কমপ্লেন করছে যে আপনারা এটা ভাড়া কেমিক্যাল দিতে পারবেন না, কারণ ওই যে চুরিহাটটায় যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার পরে আমরা সব খুবই শঙ্কিত। আমরা বলছি যে তারা বলছে যে না আমরা কোনো কেমিক্যাল দেই না। তাহলে এইগুলা কি? এই জায়গার মধ্যে সে অবৈধভাবে গুডাউন ভাড়া দিছে, ভাড়া দেওয়ার জন্য তারা বারবার বারণা করছি, কিন্তু সে শুনে নাই। পরবর্তী সে আমার নামে আবার এখানকার একজনের নামে সে মামলাও দিচ্ছে, যাতে নিয়ে আমরা দমে যাই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে কমিটি গঠনের কথা জানালেন কর্মকর্তা। আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউন করার অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরও কিছু সময় লাগবে। আমরা পর্যবেক্ষণে রাখবো, যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে, একটু সময় লাগবে। এখনও পর্যন্ত আমরা নিহত বা হতাহতের কোনো খবর পাই নাই। আমাদের আশা ও বিশ্বাস যে কোনো আহত নিহত নাই। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনই বলতে পারবো না, এখনও আমরা কাজ করছি। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা দ্রুত বের হতে পারায় কেউ হতাহত হয়নি। তবে যতদিন কেমিক্যালের গুদাম থাকবে ততদিন নিরাপত্তা ঝুঁকিতে বসবাস করবে ভবনে 52টি ফ্ল্যাটের বাসিন্দারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। দলীয় সাফল্যে প্রথম ম্যাচ জয়ে আশাবাদী মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশকে হারাতে প্রস্তুত অধিনায়ক আসালাঙ্কা। লঙ্কানদের বিপক্ষে প্রিয় ফরম্যাটের লড়াই, কলম্বোর বিখ্যাত ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে ট্রফি উন্মোচনে আসালাঙ্কা, মেহেদী মিরাজ। ওয়ানডেতে যে কোনো প্রতিপক্ষকে যে কোনো সময় যে কোনো ভেন্যুতে হারাতে পারে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষেই 12টি জয় মনোবল বাড়াবে টাইগারদের। কলম্বোর প্রেমাদাসায় দারুণ কিছুর প্রত্যাশা দলের। তো আমরা এখন যে স্টেজে আছি, আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা জানি, কয়েকদিন প্র্যাকটিস করেছি, কন্ডিশনটা কীরকম আছে। সো ওভারঅল আমাদের একটা ভালো একটা আইডিয়া হয়েছে। 2 নতুন বলে প্রথম 34 ওভার, আর বেছে নেয়া 1 বলে শেষ 16 ওভার। আইসিসির নতুন নিয়মে খেলার চ্যালেঞ্জ দু দলের। দলীয় সাফল্যে চোখ 2 অধিনায়কের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। গেল সিরিজে ওরা আমাদের হারিয়েছে। আমরা প্রথম ম্যাচ জিততে চাই, সেই লক্ষ্যে সব পরিকল্পনা সেরে রেখেছি। আশা করছি প্রেমাদাসার উইকেট ভালো হবে। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে ইমন অথবা নাইম, শান্ত, হৃদয়, জাকেররা একাদশে নিশ্চিত। লিটনের সুযোগ হলে কোন পজিশনে খেলানো হবে তা ভাবতে হবে ম্যানেজমেন্টকে। 2টা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে এবং তারা রিটায়ার্ড নিয়ে নিয়েছে, মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই 2টা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি, আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। তাসকিন ফেরায় মুস্তাফিজের সঙ্গে তার পেস জুটি জমবে আবার। স্পিনে মিরাজ, রিশাদের সঙ্গী হতে পারেন তানভীর। ডাঁহাতি, বাঁহাতি আর লেগির দারুণ বৈচিত্র্য এখানে। নিজের মাঠে শ্রীলঙ্কা ভয়ঙ্কর। প্রেমাদাসায় সবশেষ 7 ওয়ানডের 6টিতেই জয় আত্মবিশ্বাস বাড়াচ্ছে লঙ্কানদের। সেরা কম্বিনেশন নিয়ে একাদশ সাজাবে স্বাগতিকরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিনাত রেহানা মারা গেছেন। সকালে রাজধানীতে 78 বছর বয়সে মৃত্যু হয় তার। এর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজার শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। 1964 সালে বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন জিনাত রেহানা।
পরের বছরই টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন তিনি। তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে সাগরের তীর থেকে, একটি ফুল, একটি পাখি, কণ্ঠবীণা, মনে রেখো সহ অসংখ্য গান। আধুনিক গানের পাশাপাশি ছোটদের জন্যও গান গেয়েছেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর পরিচালনা পর্ষদের নির্বাচন ৪৫ দিন পিছিয়ে দিতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন FBCCI নির্বাচনের জন্য আরও সময় চেয়ে আবেদন করেছে। যেহেতু FBCCI ভুক্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলোর RJSCর অনলাইন রিটার্ন, চেম্বারের আয় ব্যয় ও অডিট রিপোর্ট দাখিল করা এবং তা RJSCতে জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে, তাই নির্বাচনের সময় বাড়ানো হয়েছে। চিঠিতে নির্বাচনের সময় ৪৫ দিন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর FBCCI এর নির্বাচন হবার কথা ছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-কে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একমত হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সংগঠনের গতি ফিরে আসবে বলে মনে করছেন তারা। অর্থনীতিকে এগিয়ে নিতে তারা পরবর্তী ১০ বছরের পরিকল্পনা হাতে নিতে চান। এদিকে নির্বাচন নিরপেক্ষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান FBCCI প্রশাসক। গত ১৮ জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI নির্বাচন বোর্ড ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। জানানো হয়, FBCCI নতুন নেতৃত্ব বেছে নিতে আগামী ৭ সেপ্টেম্বর ভোট হবে। অতীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হতো। FBCCI-কে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবার সে প্রথা বাতিল করা হচ্ছে। ফলে সাধারণ পরিষদের সদস্যরাই ভোট দিয়ে নির্বাচন করবেন আগামী নেতৃত্ব। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরু করেছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আবার অনেকে এখনও প্রকাশ্যে না এলেও দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে FBCCI-কে মুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমি কোনো পলিটিক্যাল ব্যানার রাখবো না। আমি আমাদের যে গ্রুপের ব্যবসার যে যোগ্যতা, বিগত দিনের আমাদের যে বাস্কেটে আমরা কতটুকু ভ্যাট দিয়েছি, ট্যাক্স দিয়েছি, পলিসি ইনফ্লুয়েন্স করতে পেরেছি, এইসব যোগ্যতা নিয়ে আমি আমার ভোটারদের কাছে দিতে চাই। আমাদের NBR এর সাথে যখন আমাদের কোনো বিষয়ে, ট্যাক্সের বিষয়ে, ভ্যাটের বিষয়ে আসতো, তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারতেন না, কারণ তাদের টুটি চেপে ধরা থাকতো। ২০২৬ সালে LDC উত্তরণের পর অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ১০ বছরের পরিকল্পনার কথাও জানান সম্ভাব্য প্রার্থীরা। আগামী ১০ বছরে আমাদের আরও কোন কোন ব্যবসার দুয়ার উন্মোচিত হবে, সেই দিকে আমাদের ব্যবসায়ীদেরকে ডাইভার্ট করা, গভর্নমেন্টকে সেই অনুযায়ী পলিসি দেওয়া। ২৬ জুলাই প্রকাশ করা হবে পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের অভিযোগ, তালিকা হালনাগাদ না করে তফসিল দেয়ায় প্রচারের সমস্যায় পড়ছেন তারা। তবে FBCCI প্রশাসক জানান, হালনাগাদ প্রক্রিয়া এবং ভোটার প্রস্তুতি দুটি সমান তালে চলবে। আগে ভোটার তালিকা করে পরে তফসিল দেওয়ার বিধান নাই। কোনো ধরনের চাপ কোনো দিক থেকে আমরা ফিল করছি না। আমি খুব আশাবাদী এবং সবাই বলছে যে এবার একটা ভালো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে আনা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে অর্থনীতির মৌলিক কয়েকটি খাতে সংস্কার শেষ করতে চায় সরকার, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, ব্যাংক খাতের সংস্কার সময় সাপেক্ষ, তবে আমানতকারীদের টাকা ফেরত দিতেই হবে। বুধবার রাজধানীর ERF কার্যালয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, রাজস্ব বোর্ড বিভক্তি নিয়ে আন্দোলনের জেরে IMF-এর ঋণের কিস্তি ছাড়ের শঙ্কা তৈরি হয়। NBR চেয়ারম্যান সংস্থাটিতে চিঠি দিলেও তারা আমলে নেয়নি। জটিলতা কাটে অর্থ উপদেষ্টার সরাসরি যোগাযোগে। তিনি বলেন, অর্থনীতি ও কর্মসংস্থানে SME খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ব্যাংক ঋণে ভোগান্তি দূর হয়নি। তাই SME ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনর্অর্থায়ন তহবিল বাড়ানোর পক্ষে মত দেন তিনি। অনুষ্ঠানে SME খাতের সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২১ সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে করবো, মেজর যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। মানে দুর্বল ব্যাংক কী করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল।
আগামী 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এতে বন্দরের কোনো কর্মীর চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ার টেক। তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনী দায়িত্ব নেবার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকেই চিটাগং কন্টেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। ষোলো বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেজন্য কাজ করবে বলে আমাকে বলেছে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। সার্ক মৃত নয়, শীর্ষ সম্মেলন না হলেও সাংগঠনিকভাবে এটি এখনও কার্যকর বলে দাবি করেছেন সংস্থার মহাসচিব গোলাম সারোয়ার। বলেন, বিমস্টেক বা অন্য কোনো জোটই সার্কের বিকল্প হতে পারে না। দ্বিপাক্ষিক টানাপোড়েনের কারণে সার্কের সদস্য দেশগুলো নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সার্ক মহাসচিব এসব কথা বলেন। সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে 2014 সালে নেপালের কাঠমান্ডুতে। 2016 সালে পাকিস্তানে হবার কথা থাকলেও বর্জনের ঘোষণা দেয় ভারত। আপত্তি জানায় বাংলাদেশও। দিল্লি ইসলামাবাদের টানাপোড়েনে স্থবির হয়ে পড়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জোট সার্ক। তবে সার্ককে সক্রিয় করার পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেটি থমকে গেলেও সার্ক কার্যকরে এখনও আশাবাদী সংস্থাটির মহাসচিব। সার্ক আইসিইউতেও না, সার্ক মৃতও না, এবং এইসব টানাপোড়েন সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয়। এটি হয়ে থাকতে পারে সকলের স্বার্থেই। সার্ক এবং সার্কের মতো যে আঞ্চলিক জোটগুলো আছে সেগুলোকে গতিশীল করা অত্যন্ত প্রয়োজন। কিছু দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে যেটা ওনারা দ্বিপাক্ষিকভাবে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি সেগুলো সমাধান হয়ে গেলে আবারও সার্ক আবার নতুন উদ্যম নিয়ে আবার এগিয়ে যাবে। এরই মধ্যে পাকিস্তানকে বাদ দিয়ে সার্কের বিকল্প হিসেবে বিমস্টেক গঠন করেছে ভারত। আবার ভারতকে বাদ দিয়ে সার্কভুক্ত দেশ নিয়ে নতুন জোট করতে চায় চীন। তবে সংস্থাটির মহাসচিবের দাবি, এসব জোট কখনোই সার্কের জায়গা নিতে পারবে না। কোনোভাবেই এটা মনে করি না যে সার্কের অল্টারনেটিভ বিমস্টেক। আমি মনে করি এটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, নট সাপ্লিমেন্ট টু ইচ আদার। তো আমরা চাই যে এই ধরনের আঞ্চলিক উদ্যোগ আসুক এবং প্রত্যেকেই আপনার কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বিতভাবে অঞ্চলে আপনাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নয়নে কাজ করুক। তিনি বলেন, সদস্য দেশগুলোর রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করে জোট বা সংস্থার সাফল্য। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিককে গলা কেটে হত্যা করায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের শ্রমবাজার বন্ধ হয়েছে, এই মন্তব্য করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী 1 বছরে মালয়েশিয়ায় 12 লাখ কর্মী নেয়ার অপপ্রচার ছড়ানো হচ্ছে। সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নিতে পারে বলে জানান উপদেষ্টা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চুক্তি সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বিদেশের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শুধু সিন্ডিকেট নয়, মধ্যস্বত্বভোগীরাও দায়ী বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। ডিমান্ড হচ্ছে 1200 লোকের, সাপ্লাই হচ্ছে 5। তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে, আমার শ্রমবাজারের সাপ্লাইটা বাড়াতে হলে আমার। কুমিল্লায় মুরাদনগরের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষক ও নির্যাতনের ভিডিও ভাইরালকারীদের বিচার চায় এলাকাবাসী। ভুক্তভোগীর মামলায় গ্রেফতার 4 জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রাজনৈতিক নেতারা বলছেন, অপরাধীকে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে যেন মূল ঘটনা আড়াল না করা হয়। ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে নিজ ঘরে ধর্ষণের শিকার হন এক নারী। ঘটনার একদিন পর মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে ধর্ষক ফজর আলীর সাথে পূর্ব পরিচয় থাকলেও বিশেষ কোনো সম্পর্ক ছিল না। ফজর আলীর সাথে ভাইয়ের বিরোধের প্রতিশোধ নিতেই বিবস্ত্র অবস্থায় মারধর ও ভিডিও করে ছড়িয়ে দেয়া হয়। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে, মানে মামলাটা আমার মনে করেন নকুলের পরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঠিকভাবে তদন্ত করে যে দলের হোক, যেই কিছু হোক, যত শক্তিশালী হোক, তার বিচার চাই। ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না, এই জন্যে যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা। এদিকে ধর্ষণের ঘটনায় ফজর আলীর ভাই শাহপরনের সম্পৃক্ততা মিলেছে প্রাথমিক তদন্তে। শাহপরন জড়িত আছে মর্মে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমি এই মামলা তদন্তকারী অফিসার SI রুহুলকে নির্দেশ প্রদান করেছি। তাদের আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে রিমান্ডের 7 দিনের রিমান্ডের আবেদন করিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলায় একমাত্র অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ঘটনার দিন মারধর করে প্রতিপক্ষ। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে, ভারত চীনের ওপর 500% শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, রাশিয়ার সঙ্গে সম্পর্কের জের। মিয়ানমারের বিপক্ষে লড়বে বাংলাদেশের নারী ফুটবল দল। ইয়াঙ্গুনে ম্যাচ শুরু বেলা 3:30টায়। জুন মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 696 জন, এর মধ্যে শিক্ষার্থী 94 জন। মে মাসের তুলনায় প্রাণহানি বেড়েছে 22% বেশি। সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্য বলছে, জুনে সড়ক দুর্ঘটনা 689টি, এর মধ্যে 256টি মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট নিহতের 32% বেশি। এছাড়া 18টি নৌ দুর্ঘটনায় নিহত 21 জন আর 53টি রেল দুর্ঘটনায় প্রাণহানি 44 জনের। সবচেয়ে বেশি 202টি দুর্ঘটনা ঢাকা বিভাগে, সিলেটে সবচেয়ে কম 27টি। বেশিরভাগ দুর্ঘটনা হয়েছে সকালে। এসব দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি প্রায় 2,500 কোটি টাকার সম্পদের ক্ষতির কথা জানায় রোড সেফটি ফাউন্ডেশন। ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা কারণে প্রাণহানি বাড়ছে সড়কে। দক্ষ চালক তৈরি সহ 11টি সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি। ঢাকার দোহারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নয়াবাড়ি বাহরাঘাট এলাকায় ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ বাহরা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। পুলিশ জানিয়েছে, ভোরে ফজরের নামাজ শেষে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় 2টি মোটরসাইকেলে করে 4 যুবক এসে তাকে এলোপাথারি কুপিয়ে 4 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। খবর পাওয়ার সাথে সাথে আমাদের গোয়েন্দা টিম এদিকে কাজ করতেছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতেছি আর তদন্ত অব্যাহত রাখছি। এখানে রাজনৈতিক কোনো কিছু আছে কিনা অথবা ওনার আন্তঃকন্দল কোনো কিছু আছে কিনা সব কিছু খতিয়ে দেখে আমরা তদন্তের সাথে এই মুহূর্তে কিছু বলছি না। বিজেপির সতর্ক অবস্থানের পরেও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ভারতের পুশিন ঠেকানো যাচ্ছে না। দুর্গম পাহাড়ের সুবিধা নিয়ে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে পর্যন্ত 1.5 শতাধিক মানুষকে পুশিন করেছে বিএসএফ। এতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কায় স্থানীয়রা। ভারত থেকে পুশিন ঠেকাতে যৌথ টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। চলতি বছরের 7 মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 80 জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
এরপর গত 2 মাসে মোট 159 জনকে বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে গণহারে আটকের পর বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয় ভুক্তভোগীদের। পরে দক্ষিণ ত্রিপুরায় এনে গভীর রাত বা ভোরে খাগড়াছড়ির শান্তিপুর, তাইদং, আচলং, লোগা, গ্রাগবর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। বিএসএফ এর ক্রমাগত পুশিন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। সীমান্তে নিরাপত্তা না বাড়ালে আরও পুশিনের শঙ্কা তাদের। ইয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়, ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে, তো আমি মুড়ি ছানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। পুশিন ঠেকাতে বিজিবি টহল বাড়ানো হয়েছে জানালেন কর্মকর্তারা। স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিটি পুশিনের ঘটনায় সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণকে সাথে নিয়ে আমরা একত্রে পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সেই সাথে নিয়ম অনুসরণ না করে পুশিন করায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি। পুলিশ, আনসার, বিজিবি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন হওয়া 1.5 শতাধিক মানুষের বেশিরভাগই নারী ও শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্প শেষ না করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদারের যোগ সাজশে কাজই হয়নি এমন বিদ্যালয়ে অগ্রগতি দেখানো হয়েছে 60 থেকে 85 ভাগ। আবার কোথাও কাজ দ্রুত শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। সিলেট ওসমানীনগরের পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও ওয়াশ ব্লক নির্মাণ শুরু হয়নি, কিন্তু অগ্রগতি 85 ভাগ দেখিয়ে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। করণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত কাজ শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার, কারণ যদি আমাকে এই ধরনের ইগনোর করে আমার কাজ হয় নাই, যদি ওনারা বলে 85% হয়ে গেছে, তাইলে আমার ধারণা হচ্ছে ওনারা আরও এই ধরনের কাজ করতেছে। আশ্বাস দেয় যে কাজটা আমরা শেষ করে দিব ইতিমধ্যেই, আপনি স্বাক্ষর দিয়ে দেন। আর আমাদের প্রধান শিক্ষক ওনাদের কথা শুনে স্বাক্ষর দিয়ে দেন। স্বাক্ষর দেওয়ার পরে ওনারা কাজটা সম্পন্ন করে নাই। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 4-এর আওতায় সিলেটের 13 উপজেলায় চলছে 100 কোটি টাকার এই প্রকল্প। 618টি বিদ্যালয়ের মধ্যে কাজ হয়েছে মাত্র 247টিতে, আর কোথাও কাজ শুরু হয়নি, অথচ বিল তুলে নিয়েছেন ঠিকাদাররা। 2023 সালে ওয়াশব্লকটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কাজের কোনো সমাপ্তি হয় না। শেষ হয়ে যাবে, করে দিব ওরকম বলছে আমারে। আর কর্তৃপক্ষ কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যদিও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে জুনের বিল পাওয়ার পর চলতি মাস থেকে আবার কাজ শুরু হবে। ফান্ড আসে, ফান্ড আবার 3-4 মাস 6 মাস সময় লাগে। এরা হয়তো 5-7 লাখ টাকা বেশি অতিরিক্ত নিচে না লাগাইতে বা রাখতে, এটা আবার কাজ তো চলমান, কাজ তো বন্ধ হয়নি বা বন্ধ হবে না। এসব বিষয় জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের কার্যালয়ে বারবার গিয়েও পাওয়া যায়নি কাউকে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। কাজ শেষ না করে বিল তুলে নেওয়া, এটা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে। তদন্ত করার জন্য আমরা একটা প্রক্রিয়া নেব, একটা কমিটি করে দেব, যারা যেসব অঞ্চলে এই বিষয়ে অভিযোগ এসেছে তদন্ত করে দেখবে এবং সেই অনুযায়ী আমরা কর্তৃপক্ষকে জানাবো। যেসব বিদ্যালয়ে কাজ শেষ হয়েছে সেখানেও আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় ভারত ও চীনের ওপর 500% শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটে একটি বিল পেশ হয়েছে, যেখানে বলা হয়েছে যেসব দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি করবে এবং ইউক্রেনকে সাহায্য করবে না, তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে। সিনেটে ইতিমধ্যে 84 জন সদস্য এতে সমর্থন করেছেন। এই বিল অনুমোদিত হলে ভারত ও চীনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। We missed you a lot. Here's
এফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতলে এশিয়ান কাপে খেলা নিশ্চিত হবে। ইয়াঙ্গনের থুইন্না স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করে বাছাই পর্বে দারুণ শুরু বাংলাদেশের। ইতিহাস গড়া জয়, আত্মবিশ্বাস তুঙ্গে লাল সবুজে। ধারাবাহিকতা রাখতে চায় আফিদা তহুরারা। 2026 এশিয়ান কাপে খেলার সুযোগ পেতে গ্রুপ সেরা হওয়ার বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে র্যাঙ্কিংয়ে 55 নম্বরে থাকা মিয়ানমার বাংলাদেশ থেকে 73 ধাপ এগিয়ে। ঘরের মাঠে খেলা হওয়ার বাড়তি সুবিধা পাবে তারা, ফলে এশিয়ান কাপ জিততে কঠিন পরীক্ষা দিতে হবে নারী দলকে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।